আজকে গপ্প লেনে আপনারা শুনবেন প্রচেত গুপ্তের লেখা মাস্টার মশাই। প্রচেত গুপ্ত জন্ম 14ই অক্টোবর 1962 সাল, একজন বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক। তার জন্ম কলকাতার বাঙ্গুর অ্যাভিনিউতে একটি বৈদ্য পরিবারে। তিনি ছোটবেলা থেকেই লেখালেখি আরম্ভ করেন। মাত্র 12 বছর বয়সে তার প্রথম গল্প আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কটিশ চার্চ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। 2007 সালে পরিচালক তরুণ মজুমদার তার চাঁদের বাড়ি উপন্যাসটি অবলম্বনে বাংলা চলচ্চিত্র নির্মাণ করেন। 2011 সালে তার চোরের বউ গল্পটি অবলম্বনে পরিচালক শেখর দাস নেকলেস নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। তিনি সমকালীন বাংলার সাহিত্য আসরে একটি পরিচিত নাম। তার কিছু গল্প হিন্দি, ওড়িয়া এবং মারাঠি ভাষাতে অনূদিত হয়েছে। তিনি বাংলা পত্রিকা যেমন 19-20, সানন্দা এবং দেশে নিয়মিত লেখক। গল্পে মাস্টার মশাইয়ের চরিত্রে উপম সর্দার, কাশ্যপের চরিত্রে অসিত নস্কর, তীর্থঙ্কর রায় অনিরুদ্ধ শিকারী, বিশ্বম্বর বাবু কুমুদ হালদার, আঁকার শিক্ষক সাইফুল ইসলাম, ডাক্তারের চরিত্রে সৌরভ নস্কর এবং গল্প পাঠে আমি অঙ্কনশ্রী হালদার। শীর্ষেন্দু মুখোপাধ্যায় দ্বারা সম্পাদিত 25টি নতুন ভূত গল্পের বইটি থেকে আমরা আজকে এই গল্পটি নিয়েছি। শুরু হচ্ছে আজকের গল্প প্রচেত গুপ্তের লেখা মাস্টার মশাই। ঘর থেকে বেরিয়ে ডাক্তারবাবু কাশ্যপকে কাছে ডাকলেন। তার কাঁধে হাত দিয়ে নিচু গলায় বললেন, তোমার বাবা আর বেশি দিন বাঁচবেন না কাশ্যপ। আত্মীয় স্বজনকে খবর দাও, তারা শেষবারের মতো এসে মানুষটাকে দেখে যাক। মাস্টারমশাইয়ের নিজের যদি কোনো শেষ ইচ্ছে থাকে সেটাও জেনে নিও, পূরণ করবার চেষ্টা করো। একটু থামলেন ডাক্তারবাবু, মাথা নামিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর কি বলবো বলো, মানুষ চিরকাল বেঁচে থাকে না, তাকে একদিন চলে যেতেই হয়। ইচ্ছা করে না তবুও যেতে হয়। মানুষ জন্মে এটাই সব থেকে বড় দুঃখ। মাস্টারমশাই শুধু তোমার বাবা নন, এই চাপাডাঙ্গা গ্রামের সকলের প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ। তার কত ছাত্র দেশে বিদেশে ছড়িয়ে আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক বা গবেষক। তুমি দুঃখ করো না, এইসব মানুষের মৃত্যু হয় না, তারা ছাত্রের মাঝখানেই বেঁচে থাকেন। আর কথা বাড়াতে পারলেন না ডাক্তারবাবু। শোকে তার গলা বুঝে এলো। তিনি বেরিয়ে পড়লেন। কাশ্যপ চিন্তায় পড়ল। ডাক্তারবাবু বলে গেলেন আর সময় বেশি নেই, সবাইকে খবর দিতে হবে। তার বাবাকে শেষবারের মতো দেখে যাবে, কিন্তু কিভাবে খবর দেবে? আত্মীয় স্বজনদের ঠিকানা, ফোন নাম্বার সে কিছুই জানে না। দীর্ঘ 20 বছর বিদেশে রয়েছে সে, সিডনিতে চাকরি করে। বেশি আসতে পারে না, মাঝে মাঝে আসে। এবার এসেছে 3 বছর পর, বাবার শরীর খারাপের খবর শুনে। কারোর সঙ্গেই তার প্রায় যোগাযোগ নেই। কাশ্যপ বহুবারই বাবাকে সিডনিতে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছিল, বাবাই রাজি হননি। কেন রাজি হননি কে জানে। কাশ্যপের মা মারা গেছেন অনেক দিন হয়ে গেল। গ্রামের এই ছোট্ট বাড়িতে উনি একাই আছেন। বাইরে যাওয়ার কথা শুনলে বলেছেন, এই বাড়ি, এই গ্রামের সঙ্গে আমার যে নারীর যোগাযোগ, এসব ছেড়ে আমি যেতে পারবো না। তাছাড়া ওই যে স্কুল বাড়িটা দেখছিস, চাপাডাঙ্গা হাই স্কুল, ওখানে আমি 33 বছর মাস্টারি করেছি। এই স্কুল বাড়িটা দিনের মধ্যে একবার না দেখলে আমি যে বাঁচব না। অনেক বুঝেও লাভ হয়নি। বাধ্য হয়ে হাল ছেড়ে দিয়েছে কাশ্যপ। কিন্তু এখন কি হবে? বাবার ঘরেও এলো কাশ্যপ। মেঘনাথ সামন্ত চোখ বুজে খাটে শুয়ে আছেন। 81 বছরের বৃদ্ধ,
গলা পর্যন্ত চাদরে ঢাকা, মাথাটা দুটো বালিশের ওপর উঁচু হয়ে আছে। কে বলবে মানুষটার আয়ু শেষ হয়ে এসেছে? মাথার উপর খোলা জানালা দিয়ে মুখে সকালের আলো এসে পড়েছে, ঝলমল করছে। যারা খুব ভালো মানুষ হন তাদের বেলাতেও সম্ভবত এই রকমই হয়। মৃত্যুর ছায়া মুখে পড়তে পারে না, সবসময় ঝলমল করে। কাশ্যপ খাটের পাশে রাখা মোড়ায় বসল। মেঘনাথ বাবুর গায়ে হাত রেখে বলল, বাবা, বাবা। মেঘনাথ বাবু চোখ খুললেন। কিছু বলবি? হ্যাঁ, কাশ্যপ একটু চুপ করে থেকে বলল, বাবা, তোমার কাছে একটা ডায়েরি ছিল না? ডায়েরি? কিসের ডায়েরি বলতো? একটা ছোট বাঁধানো ডায়েরি, যেখানে ওই বড় মামা, জেঠুমণি, নকাকা, ফুলমাসিদের ফোন নম্বর, ঠিকানা সব লেখা ছিল। মেঘনাথ বাবু দম টেনে বললেন, ওদের ফোন নম্বর আর ঠিকানা দিয়ে আর কি হবে? কি হবে? কাশ্যপ একটু থমকে গেল। কি বলবে? কোনো মানুষকে কি বলা যায় তোমার সঙ্গে শেষবারের মতো দেখা করবার জন্য সবাইকে খবর দেব? বলা যায় না। সে বলল, তোমার শরীরটা ভালো নেই, সেই খবরটাই বলবো। মেঘনাথ বাবু হাসলেন। তার হাসি এখনো উজ্জ্বল। তোমার যদি বিশেষ কারোর সঙ্গে দেখা করতে ইচ্ছে করে তুমি বলতে পারো বাবা, আমি অবশ্যই যোগাযোগ করবার চেষ্টা করব। যদি সেরাম কাউকে মনে পড়ে বলবো, নিশ্চয়ই বলবো। দূরের কাউকে খবর দেয়া না হলেও চাঁপাডাঙ্গার গ্রামের অনেকেই মাস্টার মশাইকে দেখতে এলো। আশাটাই স্বাভাবিক, মানুষটা এই গ্রামের জন্য কম করেনি। একদিন বিকেলে চাঁপাডাঙ্গা হাই স্কুলের মাস্টার মশাইরা সবাই দল বেঁধে এলেন। সঙ্গে এখনকার হেডমাস্টার মশাই বিশ্বম্ভরবাবুও। মেঘনাথবাবু খুবই খুশি হলেন। মানুষটা চাঁপাডাঙ্গা হাই স্কুলের সঙ্গে জড়িত, কাউকে দেখলেই খুবই খুশি হন। শিক্ষক, ছাত্র, কর্মচারী সবাইকে খুব ভালোবাসেন। 20 বছরের বেশি হয়ে গেল উনি স্কুলের চাকরি থেকে অবসর নিয়েছেন, কিন্তু মন থেকে স্কুলকে সরাতে পারেননি। অবসর নেওয়ার পরেও তিনি বহুদিন স্কুলে গিয়ে বিশেষভাবে ক্লাস নিতেন। তার জন্য কখনো একটাও পয়সা নেননি তিনি। বিশেষ ক্লাসে অঙ্ক শেখাতেন। মেঘনাথ স্যারের কাছে অঙ্ক শেখার জন্য ছেলেরা উন্মুখ হয়ে থাকত। অঙ্কের মাস্টারমশাইরা সাধারণত রাগী হন। মেঘনাথ বাবু ছিলেন একেবারে উল্টো। অঙ্কের জন্য কোনো ছাত্রকে তিনি কখনো বকাঝকা মারধর করেননি। তিনি বলতেন, অঙ্ক কঠিন লাগার আসল কারণ ভয়। যুগ যুগান্তর ধরে মাস্টার মশাইরা নিয়ম করে দিয়েছেন, অঙ্ক না পারলেই পিঠে বেত পড়বে। এই কারণেই ছেলে মেয়েরা ভয়ে সিঁটিয়ে থাকে, অঙ্কে পুরো মন দিতে পারে না। আমি এ নিয়ম মানি না। চাঁপাডাঙ্গা স্কুলের মাস্টার মশাইদের বসতে বলে মেঘনাথ সামন্ত বললেন, তোমাদের দেখে মনটা ভরে গেল। তোমাদের মধ্যে আমি নিজেকে দেখতে পাই। আমি চলে যাচ্ছি, তোমরা এই স্কুলটাকে প্রাণ দিয়ে রক্ষা করবে। বিশ্বম্ভরবাবু ভারী গলায় বললেন, ওভাবে বলবেন না মাস্টারমশাই, আপনাকে আমরা কোথাও যেতে দেব না। মেঘনাথ সামন্ত একটু শুকনো হাসি হাসলেন, বললেন, ঠিক আছে, ওসব কথা থাক, স্কুলের খবর বলো। খেলার মাঠটাকে ঠিক করা গেছে? ছেলেদের খাবার জলের জন্য আর একটা ডিপ টিউবওয়েল বসানোর কথা ছিল না? সেটার কি হলো?
মাস দুয়েক আগে শুনেছিলাম ক্লাস 9-10-এর বেঞ্চের অবস্থা মোটে ভালো নয়। তা সেগুলোর মেরামত করেছো তো? নতুন কিনলেই তো ভালো হতো। মেঘনাদ বাবুর কথায় স্কুলের মাস্টার মশাইরা অবাক হলেন। অসুস্থ অবস্থাতেও উনি স্কুলের ব্যাপারে এত খোঁজ খবর নিচ্ছেন, এত উৎসাহ দেখাচ্ছেন। বিশ্বম্ভর বাবু মাথা নামিয়ে বললেন, টাকা পয়সার টানাটানি চলছে, এতগুলো কাজ করতে লাখ 2 টাকা লাগবে। তাছাড়া ভেবেছিলাম একটা লাইব্রেরি ঘর বানাবো, কিন্তু সবটাই আটকে আছে। মেঘনাদ বাবু চিন্তিত গলায় বললেন, তা তোমরা সরকারের কাছে আবেদন করছো না কেন? বিশ্বম্ভর বাবু বললেন, করেছি, এখনও কোনো সাড়া পাইনি। সেই আবেদনের চিঠি হারিয়ে গেছে কিনা তাও জানি না। আপনি তো জানেন মাস্টারমশাই, গাঁয়ের স্কুলের কথা সবার শেষে মনে পড়ে। বিশ্বম্ভর বাবু হেসে বললেন, ঠিকই বলেছ, আমার সময়ও এরকম সমস্যায় পড়তাম। একবার ক্লাস 8-এর ক্লাসরুমের ছাদ দিয়ে বৃষ্টির জল পড়তে লাগলো, তা আমি সরকারের কাছে চিঠি পাঠালাম ছাদ মেরামতের জন্য টাকা চাই। সেই টাকা এলো বুঝলে বর্ষা পেরিয়ে সেই শীতের শেষে। আচ্ছা, তোমরা ব্যক্তিগত উদ্যোগে কিছু টাকা তুলতে পারো না? আমার সময় কিন্তু আমি ঘুরে ঘুরে স্কুলের জন্য টাকা তুলতাম। চাপাডাঙ্গা গ্রামের ধনী মানুষদের বাড়িতে বাড়িতে যেতাম, অনেকেই টাকা দিত। দোতলাটা তো ওই টাকাতেই হয়েছিল। বিশ্বম্ভর বাবু বললেন, মাস্টারমশাই, সেদিন আর নেই। এখন ধনী মানুষরা আর চট করে স্কুল টুলের জন্য টাকা পয়সা দিতে চায় না। টাকা থাকলে অন্য জায়গায় লাগায়, যাতে টাকা আরও বাড়ে। তাছাড়া চাঁপাডাঙ্গার আর ধনী মানুষ কে আছে? যারা ছিলেন বাড়িতে তালা দিয়ে শহরে চলে গেছে। মেঘনাদ সামন্ত বিষণ্ণ গলায় বললেন, তাও ঠিক, তবু তুমি চেষ্টা করো। সরকারি অফিসে দরবার করো। একটা ভালো লাইব্রেরি ছাড়া স্কুল চলবে কি করে? মাস্টারমশাই, আপনার জন্য একটা সামান্য উপহার এনেছি। মেঘনাদ সামন্ত অবাক হয়ে বললেন, উপহার? এই সময়ে উপহার কি দেবে? বিশ্বম্ভর বাবু ব্যাগ থেকে কাগজ মোড়া একটি চৌকো মতো জিনিস বার করলেন। কাগজ খুলতে দেখা গেল চাঁপাডাঙ্গা হাই স্কুলের একটা হাতে আঁকা ছবি। ভারী সুন্দর, জল রং দিয়ে আঁকা হয়েছে। তবে ছবিটা বেশ কয়েক বছর আগের। সোনালি ফ্রেম দিয়ে বেশ যত্ন করে বাঁধানো হয়েছে। মেঘনাদ সামন্ত হাতে ছবিটা নিয়ে অস্ফুট স্বরে বললেন, বাহ, এ তো অপূর্ব। বিশ্বম্ভর বাবু উৎসাহ নিয়ে বললেন, মাস্টারমশাই, ছবিটা কার আঁকা আপনি বলতে পারবেন? ছবির গায়ে হাত বোলাচ্ছেন মেঘনাদ বাবু, যেন পরম যত্নে তার সন্তানের গায়ে হাত বোলাচ্ছেন। বিড়বিড় করে বললেন, কার আঁকা? আমাদের স্কুলেরই এক ছাত্রের। আপনার সময়ই স্কুলে পড়তো। স্কুলের পুরনো কাগজপত্র পরিষ্কার করতে গিয়ে হঠাৎ পাওয়া গেছে, দোমড়ানো মুজড়ানো অবস্থায় পাওয়া গেছে। মেঘনাদ বাবু উজ্জ্বল চোখে বললেন, তাই নাকি? কি নাম বলুন তো? তীর্থঙ্কর রায়, ক্লাস 10-এ পড়তো। মেঘনাদ বাবু চোখ বুজে মনে করার চেষ্টা করলেন। নিজের মনে মনে বললেন, তীর্থঙ্কর, তীর্থঙ্কর ছবি আঁকতো। এখনই ঠিক মনে করতে পারছি না। চাঁপাডাঙ্গা স্কুলের
ড্রয়িং স্যার জীবন চক্রবর্তী বসেছিলেন হেডমাস্টার মশাইয়ের পাশে। বললেন, মাস্টারমশাই, আর আপনাকে কষ্ট করে মনে করতে হবে না। খবর পেয়েছি সেই ছেলে এখন আর এই দেশে থাকে না, বিদেশে গিয়ে খুব বড় আর্টিস্ট হয়েছে, ছবি আঁকার স্কুলও খুলেছে। বিশ্বম্বরবাবু বললেন, মাস্টারমশাই, আমরা কাশ্যপকে বলে যাচ্ছি সে যেন ছবিটা আপনার সামনে ওই দেয়ালে টাঙিয়ে দেয়। আপনি চোখ খুললেই দেখতে পাবেন। মেঘনাথবাবু ধীর গলায় বললেন, ভালো করেছ, খুব ভালো করেছ। এখন তো আর নিচে গিয়ে স্কুলটাকে দেখে আসতে পারি না। এই ভালো, যতদিন বাঁচব চোখ খুললেই দেখতে পাবো। তবে তীর্থঙ্করকে মনে করতে পারছি না। এত সুন্দর ছবি আঁকতো, এই ছেলেকে ভুলে যাওয়াটা আমার একদমই ঠিক হয়নি। খুবই অন্যায় হয়ে গেছে। কাশ্যপের খুব ভালো লাগলো। বাবা কত আনন্দ নিয়ে মাস্টার মশাইদের সঙ্গে কথা বললেন। মনেই হচ্ছিল না মানুষটা অসুস্থ। আসলে ভালো লাগার বিষয় নিয়ে কথা বললে মানুষ কষ্ট ভুলে যায়। সে দরজা পর্যন্ত সবাইকে এগিয়ে দিল। বিশ্বম্বর বাবুকে বলল, আপনারা যদি মাঝে মধ্যে আসেন খুব ভালো হয়। চাপাডাঙ্গা স্কুলের কাউকে দেখলে বাবা খুব খুশি হন। সন্ধেবেলা ছেলেকে কাছে ডাকলেন মেঘনাথ সামন্ত। আমার একটা ইচ্ছে আছে। কাশ্যপ বাবার মুখের ওপর ঝুঁকে পড়ে বলল, কি ইচ্ছে বাবা? আমি মৃত্যুর আগে আমার এক ছাত্রের সঙ্গে একটিবার যোগাযোগ করতে চাই। কাশ্যপ উৎসাহ নিয়ে বলল, কে বাবা? তার নাম তীর্থঙ্কর, তীর্থঙ্কর রায়। ওই যে দেওয়ালে ছবিটা দেখছো, ওটা তারই আঁকা। আমি তাকে ঠিক মনে করতে পারছি না। এর জন্য আমি ভেতরে ভেতরে ছটফট করছি। ওই যে ছেলে এত ভালো ছবি আঁকতো, আমি তাকে কেন ভুলে যাব? যে করেই হোক তুমি তার সঙ্গে আমার একবার কথা বলিয়ে দাও। শুনলাম সেও নাকি তোমার মতোই ভিলেতে থাকে, আমেরিকা বা ওই ইউরোপের কোনো এক শহরে। নিশ্চয়ই দেবো বাবা। তুমি তার টেলিফোন নম্বর বা মেল আইডি দিতে পারবে? আমি ল্যাপটপ থেকে আজই তার সঙ্গে যোগাযোগ করে নিচ্ছি। ওসব কিছুই আমার কাছে নেই। এবার দেখো তুমি যদি কিছু করতে পারো। এতটা কথা বলে মেঘনাথ সামন্ত হাঁপিয়ে উঠেছেন। তিনি চোখ বুঝলেন। চিন্তিত মুখে কাশ্যপ বলল, ঠিক আছে, দেখছি। কাশ্যপ মনে মনে প্রতিজ্ঞা করল যে করেই হোক তীর্থঙ্কর রায়কে বাবার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেই। তার ইমেল আইডির সন্ধান পেলে তো আর সমস্যাই হবে না। আধুনিক প্রযুক্তিতে এটাই তো সবথেকে বড় সুবিধা। পৃথিবীটা হাতের মুঠোয় এসে গেছে। কাশ্যপ রাতের খাওয়া সেরে ল্যাপটপ খুলে বসল। আর্টিস্ট তীর্থঙ্কর রায় লিখে সার্চে ক্লিক করতেই 156 তীর্থঙ্কর রায়ের তালিকা ভেসে উঠল পর্দায়। সকলেই শিল্পী। এর মধ্যে বাবার ছাত্র কোনজন জানতে হলে সকলের পরিচয় ঘাঁটতে হবে। 156 জনের পরিচয় দেখা এখন কঠিন বিষয়। তার উপর আর একটা সন্দেহ আছে, সেই তীর্থঙ্কর রায় কি চাপাডাঙ্গার কথা লিখবে? গ্রামের স্কুলের কথা অনেকেই চেপে যায়, এড়িয়ে চলে। অনেকে সময় বানিয়ে বড় কোনো শহরে স্কুলের কথা বলে। সেই ছেলে যদি সেই রকমই হয় তাহলে তো কিছুই করা যাবে না। যাই হোক, বাবার এই ইচ্ছে পূরণ করবার চেষ্টা করতেই হবে। নিজে গিয়ে রান্নাঘরে কফি বানালো কাশ্যপ।
তারপর কফির মগ নিয়ে বসে 156 জন তীর্থঙ্কর রায়ের প্রোফাইল খুঁজতে শুরু করলো কাশ্যপ। কিন্তু রাত 2টো পর্যন্ত হাত ধরেও কোনো লাভ হলো না। চাঁপাডাঙ্গার তীর্থঙ্কর কোথাও নেই। যদিও কোথাও থেকে থাকে তো সে চাঁপাডাঙ্গার নাম গোপন করেছে। কাশ্যপ হতাশ হলো। এতটা এগিয়েও লাভ হলো না, বাবার ইচ্ছেটা মেটানো হলো না। খানিকটা রেখে কাশ্যপ এবার একটা কাণ্ড করল, নিজেই একটা বার্তা লিখল, তারপর সেন্ড করে দিল 156 জন শিল্পী তীর্থঙ্কর রায়ের কাছে। ইংরেজিতে লেখা সেই বার্তার মানে খানিকটা এইরকম: নমস্কার, আমার নাম কাশ্যপ সামন্ত। আমার বাবার নাম মেঘনাথ সামন্ত। তিনি পশ্চিমবঙ্গের এক গ্রামে থাকেন। সেই গ্রামের নাম চাঁপাডাঙ্গা। এক সময়ে আমার বাবা চাঁপাডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। সেই সময় ক্লাস 10-এর এক ছাত্র খুব সুন্দর ছবি আঁকত। সে জল রং দিয়ে স্কুলের একটা ছবিও এঁকেছিল। সম্প্রতি সেই ছবিটি স্কুলের পুরনো কাগজপত্রের ভেতর থেকে উদ্ধার করা গেছে। ছেলেটি নাকি এখন একজন বড় শিল্পী, বিদেশে আছে, কিন্তু বাবা কিছুতেই তাকে মনে করতে পারছেন না। আমার বাবা অসুস্থ, মৃত্যুশয্যায়। তার খুব ইচ্ছে ছেলেটির সঙ্গে তার একবার যোগাযোগ হোক। তার ঠিকানা, ফোন নম্বর, ইমেল আইডি আমরা কিছুই জানি না। আমি আপনার কাছে এই বার্তাটি পাঠাচ্ছি কারণ সেই ছেলের নামও আপনার মতো তীর্থঙ্কর রায়। আপনি যদি চাঁপাডাঙ্গার সেই তীর্থঙ্কর রায় হন তাহলে দয়া করে আমার মেলে খুব তাড়াতাড়ি জবাব পাঠান। আমি টেলিফোনে বা কম্পিউটারে বাবার সঙ্গে আপনার একবার কথা বলিয়ে দেব। একজন মৃত্যু পথযাত্রী মাস্টারমশাইয়ের শেষ ইচ্ছার কথা ভেবে আশা করি আপনি নিশ্চয়ই সাড়া দেবেন। আমি এখন চাঁপাডাঙ্গায় বাবার কাছেই আছি। আমার মোবাইল ফোন নম্বর সঙ্গে দিয়ে দিলাম। 1 দিন, 2 দিন, 3 দিন কেটে গেল। কাশ্যপ রোজই কম্পিউটারে তার মেল চেক করে, না, কোনো জবাব নেই। এদিকে মেঘনাথবাবুর অবস্থার অবনতি হয়েছে। শনিবার শরীরটা বেশি খারাপ হলো। কাশ্যপ বসেছিল পাশে। দরজায় কড়া নড়ার শব্দ। কে এলো? গ্রামের কেউ বাবার খবর নিতে এসেছে? হতেই পারে, শুধু সকালে কেন, কেউ কেউ রাত করেও খবর নিতে আসে। কাশ্যপকে বলে যায়, কোনো চিন্তা করবেন না, যতই রাত হোক দরকার হলেই আমাদেরকে ডাকবেন। নিশ্চয়ই সেরকমই কেউ। কাশ্যপ উঠোন পেরিয়ে গিয়ে দরজা খুলে চমকে গেল। না, গ্রামের কেউ নয়। লম্বা চওড়া চেহারার একটি ঝকঝকে ছেলে দাঁড়িয়ে আছে, প্রায় তারই বয়সী। ধোপ দুরস্ত শার্ট প্যান্টে ঝলমল করছে। পিছনে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা একটা চকচকে বড় গাড়িও দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে যুবক ওই গাড়িতে এসেছে। কাশ্যপ জিজ্ঞাসু চোখে তাকালো। ছেলেটি হাত বাড়িয়ে বলল, আপনি নিশ্চয়ই কাশ্যপ। আমি তীর্থাঙ্কর রয়, আপনার বাবার ছাত্র। মাস্টারমশাই কেমন আছেন? কাশ্যপ প্রায় লাফিয়ে উঠল। ইচ্ছে করল ছেলেটিকে জড়িয়ে ধরতে। তার মুখের কথা জড়িয়ে গেল। আপনি তীর্থঙ্কর? আপনাকে যে কিভাবে খুঁজছি। তীর্থঙ্কর সামান্য হাসল, বলল, আর খুঁজতে হবে না, আমি এসে গেছি। আপনার মেল পেয়েছি। মনটা না খুব খারাপ হয়ে গেল। মাস্টারমশাইয়ের কাছে আমি যে কতটা কৃতজ্ঞ উনি নিজেও জানেন না। উনি না থাকলে আমি আজ শিল্পীই হতে পারতাম না। সকালে কলকাতা থেকে নিজে গাড়ি চালিয়ে এলাম, তবে আমার হাতে না সময়টা খুব কম। ধন্যবাদ। বাবার শরীরটাও খুব খারাপ, আর কতদিন বাঁচবেন জানি না। আপনি যদি দেরি করে ফেলতেন তাহলে হয়তো দেখাই হতো না। কাশ্যপ আর কথা বাড়াল না। তীর্থঙ্করকে বাবার কাছে নিয়ে গেল। মেঘনাথ সামন্ত চোখ খুললেন। কাশ্যপ ঝুঁকে পড়ে বলল, বাবা, দেখো কে এসেছে। তোমার সেই ছবি আঁকিয়ে ছাত্র তীর্থঙ্কর। দেখো তো চিনতে পারো কিনা। মেঘনাথ সামন্ত চিনতে পারলেন না। তিনি জড়ানো গলায় বিড়বিড় করে বললেন, কেন এমন হচ্ছে? কেন আমি তোমাকে ঠিক চিনতে পারছি না, বলো তো? তীর্থঙ্কর মেঘনাথ সামন্তর হাতটা ধরে বলল, সেটাই তো স্বাভাবিক মাস্টারমশাই, আপনার তো চিনতে পারার কথা নয়।
অনেক বছর আগের কথা। আমার চেহারাও অনেক বদলে গেছে। তখন আমি হাফ প্যান্ট পরতাম, স্কুলের ইউনিফর্ম, কালো হাফ প্যান্ট, সাদা শার্ট। বালিশে শুয়ে আক্ষেপে মাথা নাড়লেন মেঘনাথ সামন্ত। বললেন, সে তো সবাই পড়তো, তবু তো অনেক ছাত্রকেই চিনতে পারি। তোমার মতো একজন ছেলের কথা আমার অবশ্যই মনে থাকা উচিত ছিল। আমার খুবই খারাপ লাগছে। তীর্থঙ্কর তার মাস্টারমশাইয়ের কপালে হাত রাখল। বলল, যাদের সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগ আছে তাদের হয়তো আপনি চিনতে পারেন। আপনি দুঃখ পাবেন না। আপনার আমাকে মনে থাকুক বা না থাকুক, আমার তো আপনাকে মনে আছে। মনে আছে, ভূগোল ক্লাসের পড়ানা শুনে ম্যাপ খাতার পাতায় ছবি এঁকেছিলাম, স্কুলের ছবি। ভূগোলের মাস্টারমশাই ধরে ফেললেন, রেগে আগুন। কান ধরে নিয়ে গেলেন হেডমাস্টার মশাইয়ের ঘরে। আপনি ছবি দেখে কটমট করে আমার দিকে তাকালেন, বললেন, সঙ্গে রং তুলি এনেছিস? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, না, রং কেনার পয়সা নেই। আপনি বললেন, ঠিক আছে, আমি রং কিনে আনছি। আমি দারুণ ভয় পেয়ে গেলাম। বললাম, মাস্টারমশাই, আর কখনো করব না, ছবি আঁকবো না। আপনি ধমক দিয়ে বললেন, চুপ, এই ছবি এখনই এখানে বসে রং করবি, এটাই তোর শাস্তি। ভূগোল মাস্টারমশাই তো অবাক। এমন শাস্তির কথা তিনি কখনো শোনেননি। কান ধরে 10 বার উঠবোস নয়, পিঠে দুঘা বেত নয়, তার বদলে পেন্সিলে আঁকা ছবি রং করা, তাও আবার নিজের পকেটের পয়সা খরচ করে রং তুলি কিনে আনার ব্যবস্থা করলেন। আমিও শাস্তির মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। স্কুলের পিয়ন কাকু রং তুলে কিনে আনবার পর আপনার ঘরে বসে ছবি রং করলাম চোখের জল মুছতে মুছতে। মাস্টারমশাই, আপনি চলে গেলেন ক্লাস নিতে। কাশ্যপ বলল, চোখে জল কেন? তীর্থঙ্কর হেসে বলল, বাহ, তখনও তো আমি জানি এরপরেই আমার বিরাট কোনো বিপদ আসছে। মেঘনাথ সামন্ত নিচু গলায় বললেন, তারপর আপনি ফিরে এসে আমার ছবি দেখলেন। দেখে আমাকে জড়িয়ে ধরে বললেন, তুই একদিন খুব বড় শিল্পী হবি, সবার মুখ উজ্জ্বল করবি। এই ছবিটি রেখে দিলাম, এটা চাঁপাডাঙ্গা স্কুলের সম্পত্তি হলো। তুই এই রং তুলিগুলো রাখ, এটা তোর সারা জীবনের সঙ্গী হবে। আমার যে কি আনন্দ হলো আমি বুঝিয়ে বলতে পারবো না। কথা শেষ করে তীর্থঙ্কর দেওয়ালের দিকে তাকালো। তার চোখে জলের বিন্দু, সেখানে তার আঁকা ছবিটা ঝুলছে। তীর্থঙ্কর এবার তার হাতের ব্রিফকেস খুলে স্কুলের জন্য একটা চেক বার করল। মেঘনাথ সামন্ত বললেন, এটা কি? 2 লক্ষ টাকার চেক চাঁপাডাঙ্গা স্কুলের নামে লিখে এনেছি। এটা আসলে আমার আপনাকে প্রণাম। আমি জানি চাঁপাডাঙ্গা স্কুলকে আপনি কত ভালোবাসেন। এটা আপনি না করতে পারবেন না। আপনাদের আশীর্বাদে বিদেশে ছবি বিক্রি করে আর ছবি আঁকা শিখিয়ে কিছু টাকা পয়সা রোজগার করেছি। দয়া করে আপনি এটা স্কুলে পাঠিয়ে দেবেন। টাকাটা যদি স্কুলের কোনো কাজে লাগে আমি বড়ই খুশি হব। আজ আমি উঠব। মেঘনাথ সামন্ত তীর্থঙ্করের হাত ধরে কিছু বলতে গেলেন, পারলেন না। তার 2 চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মাস্টারমশাই, আপনি কি এবার আমাকে চিনতে পারলেন? মেঘনাথ সামন্ত এবার চোখ বুজে ফিসফিস করে বলতে লাগলেন, না, বড় কষ্ট হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো তীর্থঙ্কর। মুহূর্ত খানেক ভুরুক মুচকে তাকিয়ে রইল তার প্রিয় মাস্টার মশাইয়ের দিকে। তারপর ধীর পায়ে বেরিয়ে এলো ঘর থেকে। গাড়িতে উঠবার সময় কাশ্যপ বলল, আপনি যে এত দূর এসেছেন এর জন্য কি বলে যে ধন্যবাদ দেব। কিছু মনে করবেন না, বাবা যে অবস্থায় আছেন তাতে অনেক দিন আগে দেখা কাউকে মনে করাটা তার পক্ষে কঠিন। অন্যমনস্কভাবে তীর্থঙ্কর বলল, আমি কিছু মনে করছি না। উনি কষ্ট পাচ্ছেন, এটাই আমার খারাপ লাগছে। তীর্থঙ্করের গাড়ি চলে যাওয়ার পর বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল কাশ্যপ। এমন মানুষ আজও আছে। উঠোন পেরিয়ে বাবার ঘরের দিকে এগিয়ে গেল কাশ্যপ। আজ সারাদিন সে বাবার পাশেই থাকবে। চাঁপাডাঙ্গা স্কুলে একটা খবর দিতে হবে। তীর্থঙ্কর রায়ের চেকটা দিতে হবে।
ভাবতে ভাবতে বাবার ঘরের দরজার কাছে পৌঁছে গেল কাশ্যপ। তারপরেই থমকে দাঁড়ালো। এ কি, ঘরে ও কে বসে আছে? কি কি ওই ছোট ছেলে, সাদা জামা, কালো প্যান্ট, স্কুলের ইউনিফর্ম পরেছে যেন, বসে আছে মেঘনাথ সামন্তর মাথার কাছে, মাথায় হাত বোলাচ্ছে পরম যত্নে। পায়ের আওয়াজ পেয়ে দরজার দিকে মুখ ফেরালো ছেলেটা। ঠান্ডা একটা স্রোত সেই ডাড়া পেয়ে নেমে গেল কাশ্যপের। মুখটা সে চিনতে পেরেছে, তীর্থঙ্কর রায়। কাশ্যপের চারপাশ অন্ধকার হয়ে গেল। সে দরজা ধরে মেঝেতে বসে পড়ল। মেঘনাথ সামন্ত মারা গেলেন সেদিন দুপুরেই। মুখে কোনো কষ্টের ছাপ নেই, যেন দীর্ঘ জীবন তাকে পরম তৃপ্তি দিয়েছে। পরের দিন সকালে খবরের কাগজে একটা ছোট্ট খবর পড়ল কাশ্যপ। খবরের শিরোনাম, শিল্পীর মৃত্যু। লন্ডনে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় তীর্থঙ্কর রায় নামে এক বাঙালি শিল্পীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। চাঁপাডাঙ্গা নামে এক অখ্যাত গ্রামে সেই শিল্পী তার বাল্যকাল কাটিয়েছিলেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুর্ঘটনার দিন তিনি বাড়ি থেকে বেরিয়ে হিথ্রো বিমানবন্দরে যাচ্ছিলেন। কারণটা বড় অদ্ভুত। তিনি দুদিনের জন্য দেশে যাচ্ছিলেন তার পুরনো চাঁপাডাঙ্গা গ্রামে। সেখানে তার স্কুলের এক শিক্ষক খুবই অসুস্থ। তিনি নাকি তাকে দেখতে চান। সেই কারণেই কাশ্যপ কাগজ ফেলে উঠে দাঁড়ালো। আলমারি থেকে চেকটা বের করলো। চেকের উপর দুর্ঘটনার দিনের তারিখ। কাশ্যপের সারা শরীর ঝিমঝিম করে উঠল। শুনলেন প্রচেত গুপ্তের লেখা মাস্টার মশাই। গল্পে মাস্টার মশাইয়ের চরিত্রে উপম সর্দার, কাশ্যপের চরিত্রে অসিত নস্কর, তীর্থঙ্কর রায় অনিরুদ্ধ শিকারী, বিশ্বম্বর বাবু কুমুদ হালদার, আঁকার শিক্ষক সাইফুল ইসলাম, ডাক্তারের চরিত্রে সৌরভ নস্কর এবং গল্প পাঠে আমি অঙ্কনশ্রী হালদার। দেখা হচ্ছে ফের পরের সপ্তাহে আরও এক নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন গপ্পলেন, আপনার গল্পের ট্রাফিক জ্যাম।